সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বাড়িতে তোমরা ভালো আছো। আমিও মহান প্রভুর কাছে তোমাদের ভালোই কামনা করি, কল্যাণ কামনা করি। তো আজকে আমি হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের একটা কবিতা নিয়ে। বাঁচতে দাও। কবি শামসুর রহমান। তো আমরা বেঁচে থাকার জন্য আমাদের পরিবেশ দরকার। এই পরিবেশের আবার বিভিন্ন আহ, পরিবেশের আবার যার যার একটা ভিন্নতা আছে, এবং এটা যে যেখানে যেরকম ভাবে আছে তাকে সেভাবেই বাঁচতে দিতে হবে, নাইলে প্রকৃতি আমাদেরকে একটা বিরূপ প্রভাব করবে। যেমন আমরা যদি পৃথিবী থেকে সকল গাছপালা কেটে দিই, তাহলে পৃথিবীর অবস্থাটা এমন হয়ে যাবে, শুশু মরুভূমি হয়ে যাবে, এবং আমাদের অক্সিজেন ক্ষমতা, অক্সিজেন পাবো না। ফলে তাপমাত্রা বেড়ে যাবে। যেমন এখন প্রচন্ড গরম, বাংলাদেশে এই সময় কিন্তু এতটা গরম হওয়ার কথা না, কিন্তু আমার এখানে যে প্রচন্ড গরম। তো এই যে গরম হয়েছে সেটাও প্রকৃতির একটা বিরূপ ফল। মাঝে মাঝে ঘূর্ণিঝড় অথবা খরা, হ্যাঁ, অথবা বন্যা, এগুলো কিন্তু আমাদের প্রাকৃতিক বিপর্যয়। এই প্রাকৃতিক বিপর্যয়টা আমাদের মাধ্যমেই আমরা নিজেরাই নিজেদের সৃষ্টি করেছি। এই আজকের কবি কিন্তু বলছে যে আমাদেরকে বাঁচতে দাও। বাঁচতে দাও বলতে আমাদের টোটাল পরিবেশটাকে সে বাঁচার একটা আকুতি দিয়েছে। সেই আকুতিটি আজকে আমরা এখানে প্রকাশ করব কবি শামসুর রহমানের একটা কবিতায়। এই শামসুর রহমান বানানটা কিন্তু আমি তোমাদের ক্লাসের সময় বানানটা ভুল করতাম। ওনার বানানটা আমি লিখতাম রহমান, শামসুর রহমান। তো তোমরা একটু খেয়াল করে রাখবা, ওনার বানানটা আসলে এখানে ভুল, কারণ এই কবি নিজে এখানে এই আকার আছে, তোমরা ওই আকারটা দিয়ে রাখবা, বানানটা যাতে তোমাদের ভুল না হয়। আমার মতো ভুল যাতে না করো। আমার একটু একটু ভুল টুল হলে হতে পারে, কিন্তু তোমরা ভুলটা নিজেরা সংশোধন করে নিবে, অথবা আমাকে বলবে যে স্যার আপনার এটা ভুল হয়ে গেছে। তো আমরা এই কবির সম্পর্কে একটু জেনে নেই। কবি শামসুর রহমান, তোমরা দেখতে পাচ্ছ কবি শামসুর রহমানের ছবি। তাহার জন্ম 23শে অক্টোবর 1929 খ্রিস্টাব্দে নরসিংদী জেলার পাহাড়তলী গ্রামে। তিনি কবিদের মধ্যে অন্যতম, এবং দেশপ্রেম, সমাজ চেতনা, সতেজ দীপ্তমন নিয়ে উনি ওনার দর্শন কাজ করেছেন আমাদের সাহিত্যে। তার বিখ্যাত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে এলটিং বেলটিং, ধান বাংলে কুরু দেব, গোলাপ ফুটে খুকির হাতে, অ্যালাটিং বেলাটিং তার বই। পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি 21 পদক, মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্ণপদক। কর্মজীবন, তিনি মূলত ছিলেন একজন সাংবাদিক, দৈনিক বাংলার সম্পাদক ছিলেন। মৃত্যু 2006 সালের 17 আগস্ট ঢাকায়। তার বিখ্যাত বইয়ের কয়েকটা প্রচ্ছেদ আমরা দেখি। এই যে অ্যালাটিং বেলাটিং বইটার প্রচ্ছেদ, ছড়া সমগ্র শামসুর রহমান, অন্ধকার থেকে আলো শামসুর রহমান। বাঁচতে দাও শামসুর রহমান। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফুটে, ফুটতে দাও। রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছুটে, ছুটতে দাও। নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও। জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই, খেলতে দাও।
মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, ডাকতে দাও। বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। কাজল বিলে পান করি, নাইছে সুখে, নাইতে দাও। গহীন গাঙে সুজন মাঝি, বাইছে নাও, বাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও। শিশু পাখি ফুলের করি, সবাইকে আজ বাঁচতে দাও। বাঁচতে দাও শামসুর রহমান কবিতাটা আমরা কিছুক্ষণ আগে স্লাইডে দেখলাম, আর তার সাথে শামসুর রহমানের জীবনী এবং তার কয়েকটা বিখ্যাত বইয়ের নামও জানলাম। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি ব্যাখ্যাতে। এই তো দেখো ফুল বাগানে ফুল ফুটে, ফুটতে দাও। আমাদের প্রকৃতির একদম কবি প্রথমেই কিন্তু প্রকৃতিকে বাঁচার জন্য একটা তাগিদ দিয়েছেন যে ফুল বাগানে গোলাপ ফুটে, সে ফুলটাকে ফুটতে দাও। মানে এইটাকে যেমন গোলাপ ফুটছে এই মুহূর্তে আমি ছিঁড়ে লাগালাম, অথবা গোলাপ গাছ কেটে দিলাম বা অন্যান্য গাছপালা কেটে দিলাম, এখানে গোলাপ বলতে সমস্ত প্রকৃতিটাকে মানে সমস্ত গাছপালাকে বুঝাইছে। তো এই গাছগুলাকে কাটতে বারণ করেছেন কবি। রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছুটে, ছুটতে দাও। আমরা যখন গ্রামে অথবা এখন কিন্তু শহরেও এরকম একটা প্রতিযোগিতা হয় যে ঘুড়ি উড়ানো এবং সেই ঘুড়ি একজনের আরেকজনের ঘুড়ি সুতা দিয়ে কেটে ফেলার একটা প্রতিযোগিতা আছে। এবং এই ঘুড়ি কেটে দেওয়ার ফলে ঘুড়ি যখন চলে যায়, তো যারা ঘুড়ি উড়ায় অথবা যারা ঘুড়ির কাছাকাছি থাকে তখন কিন্তু এই মানে ছুটে যাওয়া ঘুড়ির পিছে বালক দৌড়ায়। কবি বলতেছে যে এখানে একটা এই যে ছুটার পিছু একটা সৌন্দর্য আছে, তাকে ছুটতে দাও। মানে বাধা দেওয়ার দরকার নেই, বালক যেন ছুটে, এরকম একটা বুঝাইছে। নীল আকাশে সোনালি চিল মেলেছে পাখা, মেলতে দাও। পাখি যখন আকাশে উড়ে তখন তাকে আকাশে উঠতে দাও। এই বিরূপ প্রতিক্রিয়া করে আমাদের পরিবেশ নষ্ট করে পাখিদেরকে মারার জন্য নিষেধ করেছেন, বা মারা দরকার নেই। প্রকৃতি বাঁচার জন্য আমাদের পাখিও দরকার আছে, সেজন্য বলছে যে পাখিদেরকে উঠতে দাও। জোনাকি পোকা আলোর খেলা খেলছে রোজি, খেলতে দাও। রাতের একটা সৌন্দর্য কিন্তু আছে জোনাকি পোকা, এই সৌন্দর্যটাও তোমরা বাধা দিও না, মানে তাকে জ্বলতে দাও। যদি অন্ধকার রাত্রে জোনাকি পোকা জ্বলে, দেখবে তোমরাও একটু খেয়াল করে দেখবে অনেকটা সৌন্দর্য আছে, খুব সুন্দর একটা রাত্রময় দেখা যায়। এটাকে এরকম সৌন্দর্যে থাকতে দাও। মধ্যদিনে নরম ছায়া ডাকছে গুকু, ডাকতে দাও। মধ্যদিনের আমাদের গ্রামে যেমন এই সিজনে কিন্তু মানে আহ, যখন গাছের ঢালে যখন ঘুঘু ডাকে, হ্যাঁ, এটাকে মানে ঘুঘুকে বাঁচতে দাও এবং তাকে ডাকতে দাও। তার বাসা ভাঙতে নিষেধ, তাকে পরিবেশে যেন সে ঠিক মতন বসতে পারে। একদম প্রথম লাইনে যে কথাটা বলছে যে আহ, গাছপালাকে কাটার জন্য নিষেধ করছে, ঠিক এইটা একই একই কথাটা ঠিক এখানে আসছে যে ঘুঘুকে তুমি কি ডাকতে দাও, মানে গাছও তুমি রাখো এবং ঘুঘুকেও স্বাধীনতা দাও ডাকার জন্য। বালির উপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও। শিশু ছোট ছেলেমেয়েরা কিন্তু বালির উপরে খেলাধুলা করে বিভিন্ন ছবি আঁকে বা বর্ণমালা আঁকে, হ্যাঁ, আঁকতে দাও। কাজল বিলে পান করি নাইচে সুখে, নাইতে দাও। নাইতে মিনস গোসল। বা স্নান। কাজল বিলে পান করি নাইচে সুখে, নাইতে দাও। কাজল বিলে বিলে যখন এই পানকুড়ি গোসল করে বা স্নান করে তাকে গোসল করতে দাও। পানকুড়ি কিন্তু আহ, পানিতে ডুব দেয় আবার উঠে এরকম একটা খেলা করে এবং সে পানির নিচ থেকে মাছও শিকার করে। কবি বলছে তাকে নাইতে দাও বা মাছ শিকার করতে দাও। গহীন গাঙ্গে সুজন মাঝি, বাইসে নাও, বাইতে দাও। নাও অর্থ হচ্ছে নৌকা। নাও অর্থ নৌকা। গাং,
গাং অর্থ নদী। গহীন গাঙ্গে সুজন মাঝি নাইছে নাও বাইতে দাও। এই বাইতে দাও মানে নৌকা বাইতে দাও, আর মাঝিকে তার নৌকা বাইতে দাও। তো প্রকৃতি যখন ঠিক থাকবে, বর্ষা যখন ঠিক মতন থাকবে, এবং নদী যখন ঠিক মতন থাকবে, তখন কিন্তু সুজন মাঝি আহ, নৌকা চালাতে পারবে। তো কবি বলছে তাকে নৌকা বাইতে দাও। নরম রোদে শ্যামা পাখি নাচছে জুড়ে নাচতে দাও। মানে হালকা রৌদ্রের সময় শ্যামা পাখি, আমাদের গ্রাম বাংলায় অনেক পাখি আছে, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে শ্যামা। শ্যামা লেজ নেড়ে নেড়ে ডাকাডাকি করে এবং নাচে। কবি বলছে তাকে নাচতে দাও। শিশু পাখি ফুলের কুড়ি সবাই আজ বাঁচতে দাও। একদম টপ পয়েন্ট, সমস্তটা কবিতার সারাংশটাই নিচের লাইনটার মধ্যে কবি ইনক্লুড করেছেন, সেটা এভাবে: শিশু পাখি ফুলের কুড়ি সবাইকে আজ বাঁচতে দাও। এই যে প্রকৃতির অন্যতম আগামী ভবিষ্যতের যে সকল কিছু, সেটা হচ্ছে আমাদের আজকের পাখি, শিশু এবং ফুল। ফুলের কুড়ি বলতে এখানে সমস্ত প্রকৃতি গাছপালাকে প্রতিনিধিত্ব করেছে। পাখি একটা পরিবেশকে বুঝাচ্ছে এবং আকাশপথের যাবতীয় স্বাধীনতাকে করছে। শিশু মানে আগামী ভবিষ্যৎ। অর্থাৎ এই এই প্রজন্মটাকে বাঁচার জন্য, ভবিষ্যৎ প্রজন্ম গড়ার জন্য তুমি তাদেরকে ঠিক মতো পরিবেশ দাও এবং তাদেরকে বাঁচতে দাও। তো কবি পরিচিতি এটাও দেখার পর এবং কবি ব্যাখ্যা করার পর এই চ্যাপ্টারটা তোমাদের ব্যাখ্যার এবং পাঠ পরিচিতিতে তোমরা নিজেরা একটু পড়ে ফেলবে, সাথে শব্দার্থ। আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন কিন্তু তুমি খুব সহজেই আনসার করতে পারবে যদি তোমার এই কবিতাটার সম্বন্ধে একটু ভালো ধারণা থাকে। কবিতাটা একটা চমৎকার কবিতা। তোমরা যদি বাড়িতে কবিতাটা কয়েকবার হৃদয়ঙ্গমন করো, আমার মনে হয় কবিতাটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। আমরা একটা সৃজনশীল প্রশ্নের জাস্ট একটু ধারণা দিয়ে যাব। সৃজনশীল প্রশ্নটা আমাদের এই বইয়েরই এক নম্বর সৃজনশীল প্রশ্নটা, সেটা হচ্ছে খাল বিল নদী নালা পুকুর ভরা এই দেশ, যেটা আমি বলছিলাম গ্রাম বাংলার একটা ঐতিহ্য। তারপরে যে প্রশ্নগুলো আমি একটু বোর্ডে লিখে তারপরে তোমাদেরকে এটা দেখাচ্ছি। দেখাচ্ছি বলছে জাস্ট আমি কয়েকটা ধারণা দিয়ে দিব। বাকি বাড়িতে তোমরা সৃজনশীল প্রশ্ন যত চর্চা করবে, ততই তোমার ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বাড়বে। উদ্দীপকে উদ্দীপকে সাঁতার কাটা, উদ্দীপকে সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটি, শিশুর কাজটির কি সাদৃশ্য, কাজটির সাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে, উদ্দীপকের নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে। মূল সুরটি ফুটে উঠেছে। মন্তব্যটি প্রমাণ করো।
তো উদ্দীপকটা আমি সবটা লিখলাম না, যেহেতু আমাদের এটা পাঠ্যপুস্তকের উদ্দীপক। তো উদ্দীপকে কিন্তু অলরেডি এখানে আহ, একটা বড় লেখা এখানে আছে অলরেডি। সেটা হচ্ছে খাল বিল নদী নালা আর পুকুরে ভরা এই দেশ, ছোটবেলায় গ্রামের খাল বিল পুকুরে সাঁতার কাটা শিখেছিল নাজির সাহেব। সন্তানদের নিয়ে তিনি এখন শহরে বাস করেন। গ্রামের বাড়িতে আগের সেই খাল বিল নেই, খাল বিল পুকুর নেই, সাঁতার কাটা শিখতে পারছে না, সন্তানেরা সাঁতার কাটা শিখতে পারছে না। নাজির সাহেব আক্ষেপ করে বলেন এভাবে, আমরা গ প্রশ্নটা খেয়াল করে দেখো। এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবনযাত্রার পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজে কলমে বেঁচে থাকবো। তো প্রথম প্রশ্নটা আমরা জানি যে প্রথম প্রশ্নের মান 1 এবং এই প্রশ্নটার নাম হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এই প্রশ্নটার মান হচ্ছে 1। এই প্রশ্নটা আমাদের বইয়ের স্মৃতি নির্ভর প্রশ্ন এবং এটা কোথাও না কোথাও আমাদের বইয়ে উল্লেখ করা থাকে বা এটা মেমোরাইজ করা থাকে বইয়ের মধ্যে। প্রতিদিন কে আলোর সাথে খেলা করছে। আমরা যদি কবিতার একটা লাইন পড়ি, তোমরা একটু খেয়াল করে দেখো। কবিতার একটা লাইন, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে প্রতিদিন আলোর খেলা, প্রতিদিন কে আলোর খেলা খেলছে? জোনাকি পোকা আলোর খেলা খেলছে রুজি। তারপরে আমার দ্বিতীয় প্যারায় কবিতার একটা লাইনের মধ্যে উল্লেখ করা আছে যে কে খেলছে। নিশ্চয়ই তোমরা জেনে গেছো যে সেটা হচ্ছে জোনাকি পোকা। খ খ প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এবং এই প্রশ্নের মান হচ্ছে 2। এটা আমাদের বইয়ের সাথে পড়ার সাথে অনেকটা রিলেটেড। জাস্ট একটু ইমাজিন করে মানে অনুভব করে তোমাকে লিখতে হবে। কাজল বিলে পানকুড়িকে নাইতে দেওয়ার আহ্বান করেছে দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন? এটা ব্যাখ্যা আমি আলোচনা করেছি। জাস্ট তোমরা যদি কবিতাটা আবার একটু পড়ে জাস্ট একটু মনে মনে ভাবো, তাহলে আমার মনে হয় 2 থেকে 3 এর লেখা তোমার জন্য তেমন একটা কঠিন না। গ প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন এবং এই প্রশ্নের মান হচ্ছে 3। এই প্রশ্নটা উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটি সাদৃশ্য ব্যাখ্যা করো। এই উদ্দীপকে অলরেডি একটা বর্ণনা করা আছে, যে বর্ণনা এবং আমার কবিতার দ্যাট মিনস বাঁচতে দাও কবিতার সাথে যে কবি ইয়া কবিতা পরিচিতির যে লেখাটা আছে, যদি কবিতা পরিচিতিটা তোমরা পড়ো তাহলে আর এই উদ্দীপকটার সাথে মিলাও, তাহলে আমার মনে হয় তোমরা নিজেরা এই 3টা ছোট ছোট প্যারা এই আনসারটা দিতে তোমাদের তেমন একটা কঠিন বলে মনে হবে না। গ প্রশ্নের মান হচ্ছে 4 এবং সেটা আমাদের 4টা প্যারা লিখলে ভালো হয়। আমি আরেকটু ব্যাখ্যায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের ছোট্ট একটা প্যারা দিবে 1 লাইন অথবা 1 ওয়ার্ডে দিতে পারো। ছোট্ট প্যারা, দ্যাট মিনস 1 কি 2 লাইন অথবা সর্বোচ্চ 3 লাইন যাওয়ার প্রশ্নই আসে না, 1 লাইন অথবা 1 ওয়ার্ড। 2 নম্বর প্রশ্নের মান অর্থাৎ গ প্রশ্নের মান 2, ছোট্ট 2টা প্যারা। একটা হচ্ছে এইটাতে কি জ্ঞান আছে এবং এটাতে কি অনুভব হয়েছে। এটা 2 থেকে 5 লাইনেই যথেষ্ট। এটাতে কি জ্ঞান আছে এবং কি অনুভব হয়েছে। গ প্রশ্ন, গ প্রশ্নের মধ্যে 3টা প্যারা দিবে, সেটাও ছোট ছোট প্যারা। সেটা হচ্ছে প্রথম জ্ঞানের কি আছে এবং সেখানে অনুধাবন কি আছে এবং তার সাথে তুমি কি প্রয়োগ করেছো। গ প্রশ্ন উত্তর 4টা প্যারা। 4টা প্যারার মধ্যে এটার মধ্যে একটু বিশ্লেষণ ধর্মী আছে, তুমি একটু তোমার ডিটেলস তোমার মতামত দিয়ে উল্লেখ করতে পারো। 3 প্যারা তো এই 3 প্যারার মতোই, আর এখানে আরেকটা 4র্থ নাম্বার প্যারা হচ্ছে বলতে পারে তোমার নিজস্ব বিশ্লেষণ। এই 4টা প্যারা দিয়ে অর্থাৎ আমি আজকে যেটা বোঝাতে যাচ্ছি, এটা 1 প্যারা, এটা 2 প্যারা, এটা 3 প্যারা, এটা 4 প্যারা, এরকম প্যারা স্টাইলে যদি লেখো তোমাকে 10-এ 10 অবশ্যই শিক্ষক দিবে। সৃজনশীল প্রশ্নের সম্পর্কে আমাদের এই পাঠ্যপুস্তকেরই শেষ পৃষ্ঠায় কয়েকটা ব্যাখ্যা দেওয়া আছে। আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই বইয়ের শেষ পৃষ্ঠার যে সৃজনশীল সম্পর্কে যে কথাগুলো লেখা আছে সেগুলো তোমরা বাড়িতে ভালো করে একটু পড়বে। পড়লে আমার মনে হয় এই প্রশ্নের আনসার, এবং তোমরা যদি বাড়িতে চর্চা করো তাহলে এই কবিতার সৃজনশীল প্রশ্ন আনসার করতে তেমন একটা কঠিন হবে না। আমি আশা করি বাড়িতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।